আমরা জানি কি ডেভেলপমেন্টাল পিরিয়ডে কি হয়, প্রথমে কি হয়, ইউট্রাসটা দুই ভাগে ভাগ থাকে না, দুই পাশের দুই প্যারামেসোনেফ্রিক ডাক্ট, মাঝখানে জোড়া লেগেই তো ইউট্রাসটা তৈরি করে। তাহলে দুই পাশে যখন প্যারামেসোনেফ্রিক ডাক্ট গুলো এসে ও যখন ফর্ম করছে, তখন কি হয়, অনেক সময় দেখা যায় যে ইয়েটা ওই মাঝখানে যে সেপ্টাম ওইটা না ইয়ে করে দুটো দুভাগে থাকে, ইউট্রাসটা দুভাগে থাকে, অথবা যে কোনো একটা কোণ একটু বেশি ডেভেলপ থাকে। এই ক্ষেত্রে যেটা হয়েছে এই পেশেন্টের প্রেগন্যান্সিটা প্রবাবলি, আমরা জানি কি ফার্টিলাইজেশন হয় কোথায় বলো তো, ফার্টিলাইজেশন হয় কোথায়, তাই বলে না কেন, ফার্টিলাইজেশন কোথায় হয়? টিউবে। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবে। হ্যাঁ, তার মানে কি যখন ওভাম পিক আপ হয়, তারপর আস্তে আস্তে ওভাম আর স্পার্ম ওরা প্রথম ওদের দেখা হয় হচ্ছে ইয়েতে তোমার ফ্যালোপিয়ান টিউবে, তাই না? ফ্যালোপিয়ান টিউবে ওদের দেখা হয়, ওদের ভালোবাসা হয়, ওদের প্রেম হয়, তারপর ওদের ইউনাইট হয়, তারপর ওদের বেবি হয় যখন, তখন গিয়ে বেবিটা গিয়ে কোথায় বসে? পোস্টার ওয়াল অফ দি ইউটারাস। ভেরি গুড। এখন মনে করো অ্যাট দ্য মিডল অফ দি ফ্যালোপিয়ান টিউবে যদি ওদের প্রেগন্যান্সিটা হলো, ফার্টিলাইজেশনটা হলো, মানে স্পার্ম আর ও এগ দুটো মিলিত হলো, হয়ে ওটা ফার্টিলাইজেশন হয়ে কি হয়, 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, এভাবে হতে থাকে। তো এই প্রসেস গুলো হয়ে হয়ে ও কি করে, কোথায় পৌঁছায়? ইউট্রাসে পৌঁছায়। এটা কতদিন সময় লাগে দেখবো, ওখানে লেখা আছে কিন্তু, কি কতদিন সময় লাগে? 3 to 5 days। হ্যাঁ, না এতদিন না, 3 to 5 days। ওকে, তাহলে অনেক সময় কি হয় যে টিউবের মধ্যে এটা আটকা পড়ে গেল, কোনো কারণে এটা টিউব থেকে বের হয়ে ইউট্রাসে যেতে পারলো না। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা সবাই জানি আমাদের ইউট্রাসের অ্যানাটমিক্যালি ইউট্রাসের কর্ণটা কি জিনিস, কর্ণ যেখান থেকে মাসকুলার লেয়ারটা অনেক মাসল থাকে, তারপরে আস্তে করে ওখান থেকে কি শুরু হয়ে যায়, ইন্টারস্টিশিয়াল পার্ট অফ দি ফ্যালোপিয়ান টিউব, তারপর ফ্যালোপিয়ান টিউব পুরোটা শুরু হয়ে গেল। এখন এই প্রেগনেন্সিটা প্রবাবলি আস্তে আস্তে ওই কর্ণুতে এসেই ওখানটাই ইমপ্লান্টেশন করে ফেলেছে, ইমপ্লান্টেশন করে ওখানটাও বড় হতে চেয়েছে, কিন্তু কর্ণুতে কি আর বড় হতে পারবে? পারেনি। বাই দিস টাইম যেটা হয়েছে আরেকটা কাজ, ওই যে লিখেছি না যে হিস্ট্রিতে যে ও অনেকবার ডিএনসি করেছে, তারপরে ওর ইরেগুলার পিভলিন, এবং আমরা যেটা দেখেছি যে ওর হিস্ট্রিটা তো লং হিস্ট্রি, আমি যখন ওই কর্ণু থেকে ওটা ছাড়ানোর চেষ্টা করলাম তখনও দেখলাম ওটা সহজে আসছিল না, তার মানে কি এটা অনেক ওল্ড একটোপিক হয়ে বসেছিল, এই জন্য ওটা সহজে ম্যাস্টার সেপারেটও করা যাচ্ছিল না। ম্যাম এজ কত? পেশেন্টের এজ 32 ইয়ার্স, ওর আগের একটা সিজার আছে, আগের বেবির বয়স 7 ইয়ার্স। বুঝেছো? তোমরা দেখেছিলা ওই পোস্টটা? এটা কিন্তু তোমাদের জন্য একটা লার্নিং ছিল। হ্যাঁ, কেন তোমাদের কাছে এরকম রোগী এসে বলতে পারে, অথবা তোমার একেবারে খুব কাছের কাজিন, বন্ধু বান্ধব এসে বলতে পারে, দোস্ত আমার বউ 2 মাসের প্রেগনেন্ট, আমি রাখতে চাচ্ছি না। হ্যাঁ, নেভার এভার অ্যাডভাইস প্রেসক্রিপশন উইদাউট সি দ্য আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট না দেখে কখনোই ওকে ওই টার্মিনেশন অফ প্রেগন্যান্সির ওষুধ দিবা না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, হ্যাঁ বলো। হ্যালো, রিকারেন্ট ব্লিডিং কি ডিএনসির জন্য হয়েছিল? না না, রিকারেন্ট ব্লিডিং ডিএনসির জন্য হয়নি, আমি এটাও ব্যাখ্যা দিচ্ছি রিকারেন্ট ব্লিডিং কেন হয়েছে। তোমরা পড়েছো না যে যখন একটা প্রেগন্যান্সি হয় তখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে ডেসিডুয়াল চেঞ্জ হয়, ডেসিডুয়াল রিঅ্যাকশন হয়, পড়েছো তো? কেন ডেসিডুয়াল রিঅ্যাকশন হয়? ইউটেরাসটা খুব ডেসিডুয়াল রিঅ্যাকশন করে রিসেপটিভ হয়ে থাকে যে ও প্রেগন্যান্সিটাকে ধরবে, বসতে দিবে, ওখানে ওর বাসা বাঁধতে দিবে। তাহলে ইউটেরাসেও যে ডেসিডুয়াল চেঞ্জ হলো, ওইখানেও তো অনেক অনেক ব্লিডিং ভেসেল হলো। তাহলে যখন ওর প্রেগন্যান্সিটা আর সাপোর্ট করছে না, হরমোন কি, বিটা এইচসিজি প্রেগন্যান্সির হরমোন, প্রোজেস্টেরন এন্ড এইচসিজি, এই দুটো হচ্ছে প্রেগন্যান্সির ভালো রাখার ইয়ে, ওই দুটাও আস্তে আস্তে উইথড্র হতে থাকে। উইথড্র হতে থাকলে কি হবে, তখন আর ইয়ে হবে না, তোমার প্রেগন্যান্সি এন্ডোমেট্রিয়ামটা শেড করতে থাকবে, এবং এই এন্ডোমেট্রিয়ামের শেডিংটা কি হয়েছে ওর ক্ষেত্রে,
ইরেগুলার হয়েছে, অনেক লং টাইম ধরে হয়েছে। কেন? ওর তো প্রেগনেন্সিটা ভালো জায়গায় ছিল না, কর্ণুতে ছিল। মনে করে একটা ইউটেরাসের প্রেগনেন্সি আর কর্নুয়াল প্রেগনেন্সি, এইচসিজি লেভেল সমান হবে? হবে না তো, কম কম ছিল, যার জন্য ওর মাঝে মাঝেই এন্ডোমেট্রিয়ামের শেডিং হতো, এই জন্য ওর ইরেগুলার ব্লিডিং হতো। ঠিক আছে, তাও তো আলহামদুলিল্লাহ যে আমরা রোগীটা লাইফ সেভ করতে পারছি। কর্নুয়াল প্রেগনেন্সিতে অনেক সময় এমন হয় রাপচার হয়ে গেলে অথবা আমি ওখান থেকে রিজেকশন করতে গেলে ওখানে দুইটা আর্টারি, ওভারিয়ান আর্টারি, ইউট্রাইন আর্টারি, দুইটার সাপ্লাই আছে, যেটাকে বলা হয় স্যামসন আর্টারি। স্যামসন, হ্যাঁ, একজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছে। এন্ড দ্যাটস ওয়াই এই সাইটে সিভিয়ার ব্লিডিং হয়, সিভিয়ার ব্লিডিং। এবং তাই হয়েছিল। কিন্তু একদম সিভিয়ার ব্লিডিং এর ছবি দেয়া ঠিক না ফেসবুকে, কেন? অনেকে ঘাবড়ে যায় যে এরকম ব্লিডিং হচ্ছে। আর আমরা কি হয়, আমরা যখন ল্যাপ্রোস্কোপিতে দেখি ওটা তো মাইক্রোস্কোপিক্যালি খুব বড় করে দেখি, একটু আর্টারির ছোট্ট ক্যাপিলারি ব্লিডিং ও অনেক বড় বড় লাগে। কিন্তু এই ক্ষেত্রে অনেক ব্লিডিং হচ্ছিল, যার জন্যই আই টুক দ্য সাপোর্ট ফ্রম দ্য প্রফেসর দেবপ্রসাদ, বিকজ ইন্ট্রাকর্পোরিয়াল সুচারে আমি অত মাস্টার্স না, এবং আমি বুঝতে পারছিলাম যে আমি যদি ইন্টারকর্পোরাল সুচার দিয়ে এটা ক্লোজ করতে যাই আমার ইট উইল টেক টাইম। সো দ্যাট আই কল প্রফেসর দেবপ্রসাদ, and when he came first he said no 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 no, you just open the case, go for laparotomy, মানে ব্লিডিংটা দেখো না। আমি বলছি no 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 দাদা, you just wash your hand and try to give a intercorporeal suture, because I know how to give, but I'm not practice enough, but দাদা তো প্র্যাকটিস করে, জন্য দাদা কিন্তু খুব সুন্দর করে দিয়ে ব্লিডিং বন্ধ করে দিছে, বুঝছো? দাদার প্রতি আমি খুবই গ্রেটফুল, এবং রোগীকে আমরা ল্যাপ্রোস্কোপি করেই কাজটা শেষ করতে পেরেছি ওই ব্লিডিং পয়েন্টটা বন্ধ করার পর। আচ্ছা, এখন শোনো, আজকে আমাদের টপিক কি ছিল বলো? প্রি-এক্লাম্পসিয়া। আমি একটু কেস রিলেটেড পড়াই, তাহলে তোমাদের পাঁচটা সুবিধা হবে নাকি? জি ম্যাডাম। আচ্ছা, মনে করো আমি দুইটা কেস বলবো, এই দুইটা কেস এবারও পরীক্ষার সময় ছিল, এক্সামের সময় ছিল। এই দুইটা কেসে তুমি হিস্ট্রিটা কিভাবে বলবে, তুমি কিভাবে করবে, পেশেন্টের ম্যানেজমেন্ট কিভাবে করবে, কি কি ক্রস কোয়েশ্চেন আসতে পারে সেটা তুমি কিভাবে ডিফেন্ড করবে, সে সবগুলো আমি একটু বলছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হলো তাহলে তোমার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন অথবা হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি বলতে আমরা কি কি বুঝি। প্রথমে সিম্পল কথাই তুমি যদি চিন্তা করো, একটা ওমেন প্রেগনেন্ট, প্রেগনেন্সিতে হাইপারটেনশন, এখন কি ছিল, তার মানে রোগীটা আগে থেকে নর্মোটেনসিভ ছিল অথবা রোগীটা আগে থেকেই হাইপারটেনসিভ ছিল। তাহলে আগে থেকে যদি নর্মোটেনসিভ থাকে, দেন শি গট প্রেগনেন্ট and during pregnancy she got high blood pressure, এটাকে কি বলবা তাহলে? আগে থেকে গেস্টেশনাল হাইপারটেনশন। গেস্টেশনাল হাইপারটেনশন, ভেরি গুড। আর আরেকটা বলছি, একটা পেশেন্ট আগে থেকে হাইপারটেনসিভ, সে অ্যান্টিহাইপারটেনসিভ খায়, এটা খেতে খেতে ও প্রেগনেন্ট হলো, হ্যাঁ, তখন তাকে কি বলবা ডায়াগনোসিসে প্রথমেই বলো? হাইপারটেনসিভ সুপারইম্পোজড উইথ জেস্টেশনাল হাইপারটেনশন। এখনো তো সুপারইম্পোজড হয় নাই, সুপারইম্পোজড হবে পরে, ওটা বলবো পরে। এখন কি বলবা? মনে করো 14 উইকসে পাইলা পেশেন্ট, পেশেন্ট এসে নিজেই বলছে ম্যাডাম আমি তো প্রেশার ওষুধ অনেক 4 বছর ধরে খাই, তাহলে তার ডায়াগনোসিস কি হবে? ওইটা ছিল প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন আর জেস্টেশন। এটা কি? প্রেগনেন্সি উইথ কি বলবা? প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন না, তাহলে আর একটু ঠিক করি আমরা, প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন। ক্রনিক কথাটা তোমার লাগাতে হবে, তাই না? ক্রনিক কথাটা না লাগালে হচ্ছে না। তাহলে প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন। এখন আসো, যেটা বলছিল, এখন আমরা জানি যে প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন আর জেস্টেশন হাইপারটেনশন, এই দুটাতে আমরা ডিফাইন করি কিভাবে, ব্লাড প্রেশার কত কত হলে, একজন বলো। আরবি না ইউসুফ? সিস্টোলিক মোর দ্যান 140 এন্ড ডায়াস্টোলিক মোর দ্যান 90। হ্যাঁ, গুড। তার মানে 140/90 হচ্ছে তোমার কাট অফ ভ্যালু, তাই তো? এই প্রশ্নটা কিন্তু এবার করেছিল,
কাজে এটা একদম মনে রাখতে হবে। ভেরি গুড। তাহলে তোমার এটা হলো। এখন ওর প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বা ক্রনিক হাইপারটেনশন উইথ প্রেগনেন্সি তুমি ম্যানেজ করছো, দেখলা যে 28 উইকসে এসে এই পেশেন্টের হাইপারটেনশনের সাথে লেগ ইডিমা হলো, সাথে দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা 160/110 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন এটা কি, এবং ওর ইউরিন দিয়ে অনেক প্রোটিন চলে যাচ্ছে। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া হলে তখন আবার আমি তাকে কি বলবো? প্রি-এক্লাম্পসিয়া ম্যাম। প্রি-এক্লাম্পসিয়া। আচ্ছা, আর যেটা ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট ছিল তাকে কি বলবো এখন বলো? ম্যাম প্রি-এক্লাম্পসিয়াই তো বলবো ম্যাম। না, তোর তো আগে ডায়াগনোসিস ছিল কি? আগে ডায়াগনোসিস ছিল যে ক্রনিক হ্যাঁ 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 হাইপারটেনশন ম্যাম। Hypertension with superimposed preeclampsia. হ্যাঁ, ভেরি গুড। তাহলে ওই কথাটা বলতে হবে, এবং এটা কিন্তু অনেক কিছু ডিফার করে ম্যানেজমেন্টে। তাহলে বলতে হবে তোমার যে প্রেগনেন্সি 28 উইকস প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন উইথ সুপার ইম্পোজড প্রি-এক্লাম্পসিয়া, মানে ক্রনিক হাইপারটেনশনের উপরে আবার সুপার ইম্পোজ প্রি-এক্লাম্পসিয়া হয়েছে। তাহলে এইটার ম্যানেজমেন্ট একটু আমাদেরকে ডিফার করে, একটু আমাদেরকে আরো একটু অ্যালার্ট করে। হ্যাঁ, ওইদিকে ছিল শুধু প্রি-এক্লাম্পসিয়া। এখন দেখো, আমি একটু মাঝে মাঝে একটু পড়া ধরি, তাহলে সবার ঘুম ভাঙবে। যেমন প্রথমে আছে আবরা আভারনা রেগমি। আভারনা রেগমি, আর ইউ দেয়ার? হ্যালো, আভারনা রেগমি। ওকে, অমর শাহ, অমর শাহ, অর্ণব, ওরা আমাকে সবাই অনলাইনে চেহারা দেখায়, ঘুমাই গেছে। অর্ণব বলো, বলো অর্ণব বলো, তুমি এখন বলো তাহলে এই পেশেন্ট। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুমি আমাকে বলো তাহলে এই পেশেন্টটা 28 উইকস প্রেগনেন্সি, তারপর ওর হচ্ছে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। এখন কেন বললাম সিভিয়ার? তাহলে আমাকে কি একটু মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া কাকে বলি, সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া কাকে বলি, এটা একটু ভাগ করে বলতে পারবা? ম্যাম সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া ম্যাম হলো এই হলো ম্যাম ব্লাড প্রেশার ম্যাম 160 উপরে থাকবে ম্যাম। আর ম্যাম কনভালশন থাকবে না ম্যাম। কনভালশন থাকলে তো ওটা আরেকটা জিনিস হয়ে গেল বাবা। জি ম্যাম, এক্লাম্পসিয়া হবে ম্যাম। আর আমি বলছি ম্যাম থাকবে না ম্যাম। না, বলো যে প্রি-এক্লাম্পসিয়াকে ভাগ করবা কি করে তুমি, সেটা বলো। প্রি-এক্লাম্পসিয়াটা কি বলো? ম্যাম ওটা ক্লাসিফিকেশনটা ম্যাম খেয়াল নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আরবিনা ইউসুফ, আর ইউ দেয়ার? আরবিনা ইউসুফ, আশিন কায়াস্থা, আশ্বিন কায়াস্থা, বিবেক শাহ, বিভাস মন্ডল। यस मैम, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। বলো তো প্রি-এক্লাম্পসিয়াকে কয় ভাগে ভাগ করি আমরা? ম্যাম প্রি-এক্লাম্পসিয়াকে এরকম সঠিক মনে নাই ম্যাম। সিভিয়ার হলো, আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, মনে হয় মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া আর সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। মাইল্ড আর সিভিয়ার এই দুই ভাগে ভাগ করি। তাহলে মাইল্ড কাকে বলবো? 160 নিচে থাকবে, হ্যাঁ 140 উপরে থাকবে কিন্তু 160 নিচে থাকবে। আর ডায়াস্টোলিকটা কত থাকবে বলো একজন? 110 এর নিচে ম্যাম। এক্স্যাক্টলি 110 এর নিচে থাকবে। আর যেটা তোমার যেটা সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়াতে কি হবে? 160 এর উপর থাকবে সিস্টোলিক, আর ডায়াস্টোলিক থাকবে 110। 100। আচ্ছা ঠিক আছে। আর আর কি থাকবে সাথে? প্রোটিনিউরিয়াটা বলবে না? জি ম্যাম, প্রোটিনিউরিয়া তো খুবই ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে এই পেশেন্টকে, ববি আছো? ববিবালা, দীপিকা আচার্য, দীপক যাদব, দীপ্তিশ কুমার, সবগুলোকে ধরে ফেলতেছি। Yes, ma'am. ওকে দীপ্তিশ, বলো তো হাউ ইউ, এই পেশেন্টার দেন হাউ ইউ ম্যানেজ দ্য পেশেন্ট, বলতে পারবে?
मैम फर्स्ट डे मैम अर्जेंट हॉस्पिटलाइजेशन करता हूँ ভেরি গুড যেহেতু সিভিয়ার। আচ্ছা তারপর देन मैम adequate rest তারপর আছে অ্যান্টি হাইপারটেনসিভ ওকে হোয়াট আর দ্য অ্যান্টিহাইপারটেনসিভ উই ইউজ ডিউরিং প্রেগন্যান্সি? আলফা মিথাইল ডোপা লেবেটালল নিফেডিপিন ভেরি গুড। ইজ দেয়ার এনি ইনজেক্টেবল? ওকে তুমি আর বলো না। এরপর ডক্টর 786 এটা কে রে? ডক্টর 786 কে? ড্রিম কোড দেখি আমি একটু। ড্রিম কোড কে? ড্রিম কোড কি এখনো ড্রিমেই আছে? উঠে নাই ঘুম থেকে, ড্রিম দেখছে। ইসরাত এশা, ইসরাত এশা। আচ্ছা ইসরাত শারমিন শ্যামা। জি ম্যাম। শ্যামা বলো তো বাবা, এই রোগীকে তাহলে ইনজেক্টেবল কোনো অ্যান্টিহাইপারটেনসিভ দেয়া যায়? কি কি হোয়াট আর দি ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ উই ইউজ ডিউরিং প্রেগন্যান্সি? এটা অস্পিতেও আসে আবার কেসে তো ধরি, বলো। পারবে না শ্যামা? ম্যাম হচ্ছে ল্যাবেটালল। ভেরি গুড, ল্যাবেটালল। আরেকটা বলো। মিথাইল না না, হাইড্রোলাইজিন। ভেরি গুড, হাইড্রোলাজিন আর ল্যাবেটালল, এই দুইটা তাহলে আছে তাই না? আচ্ছা এখন আসো, এটা খুব ইম্পর্টেন্ট তাই না? এখন আসো তুমি যে যেটা দিলে, এই দুইটা অ্যান্টিহাইপারটেনসিভ দিলে, এরপর হিয়া, ফাইজা রহমান হিয়া। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হিয়া। হিয়াকে, হিয়ার নাম ডাকতে গিয়ে আমার ব্যাচেলার পয়েন্টের ওই পাশা ভাইয়ের কথা মনে হয়ে গেল। হিয়া রে, শুধু দেখছো না কি যে হাসির। আচ্ছা এখন শোনো হিয়া, বলো তো তুমি কি একটা প্রেগনেন্সি উইথ হাইপারটেনশন অর সুপারইম্পোজড হাইপারটেনশন অর সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, এই পেশেন্টের আমরা একটা প্রশ্ন খুব করি, হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট? প্রিন্সিপাল কি? তুমি কি কি গাইডলাইন ফলো করবা যে এইভাবে এটা ম্যানেজ করতে হবে, একটু বলো তো। প্রথমেই ম্যাম হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আগে হাইপারটেনশনটাকে স্ট্যাবিলাইজ করতে হবে আর সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট ব্লাড করতে। প্রেসার। ইয়েস ম্যাম। তারপর এরপর ম্যাম কমপ্লিকেশনস প্রিভেন্ট করতে হবে। ভেরি গুড। তারপর এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে হবে আর ডেলিভারি অফ হেলদি বেবি ইন অপটিমাল টাইম। হ্যাঁ, সো অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এখন তাহলে দেখো যে তোমার এই পেশেন্টের প্রথম তাহলে দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইজ জেনারেল ম্যানেজমেন্ট অফ দি পেশেন্ট, দেন কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, দেন প্রিভেনশন অফ কনভালশন, দেন ম্যানেজমেন্ট অফ অবস্টেট্রিক ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। তাহলে এইভাবে বলতে হবে। এখন ফেরদৌস হোসেন, আর ইউ দেয়ার? ফেরদৌস, দেখো যেই পড়া ধরতে শুরু করছি তোমাদের সব লেফট করছো তাই না? আমিও ধরে ফেলবো, দাঁড়াও না। আচ্ছা ফেরদৌস নাই। ফয়সাল, ফয়সাল আলম রিয়াদ, কোথায় তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো তো বাবা, তুমি এই পেশেন্টের এত হাই ব্লাড প্রেশার নিয়ে আসছে, আমি একটা সিনারিও বলি, একটু পারলে লিখো, এটা প্রশ্নটা আসে। বলে যে একটা 32 উইকস প্রেগনেন্সি, ব্লাড প্রেশার 160/110, ব্লারিং অফ ভিশন, হ্যাঁ সে চোখে দেখতে পাচ্ছে না, এন্ড সিভিয়ার হেডেক, অসম্ভব রকমের মাথা ব্যথা নিয়ে আসলো। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস রিয়াদ? বলো। ব্লাড প্রেশার 160/110, সিভিয়ার হেডেক এন্ড ব্লারিং অফ ভিশন নিয়ে আসছে পেশেন্ট, কি হবে ডায়াগনোসিস? বলো রিয়াদ। বলো। অনেক খারাপ অবস্থা, এটাকে কি বলি আমরা? কি হয়ে যেতে পারে, কি বলবা ওকে?
ইম্পেন্ডিং এক্লামশিয়া অর সিভিয়ার প্রি এক্লামশিয়া, তাই তো? জি অথবা ম্যাম। হ্যাঁ, অথবা সিভিয়ার প্রি এক্লামশিয়া ইম্পেন্ডিং টু এক্লামশিয়া। তাহলে এই পেশেন্ট খুব ইমার্জেন্সি না, কিভাবে ম্যানেজ করবা? আউটডোরে দেখলে এই রোগী কি করবা? প্রথমে কি বলবা? আউটডোরে তুমি বসে রোগীটা পেয়েছো, সাথে সাথে কি বলবা রোগীর অ্যাটেন্ডেন্টদেরকে? হসপিটালাইজ। আচ্ছা রিয়াদ শুনতে থাকো। হাসান শাকিল তুমি বলতে পারবে? হাসান শাকিল, হুজাইফা মির, হুজাইফা মির, ইসরাত জাহান, ইসরাত জাহান, ইসরাত জাহান তামান্না, আর ইউ দেয়ার? ইসরাত জাহান তামান্না, জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। জাহিদ হাসান বলো তো আমাদেরকে বাবা, এই রোগীটা আউটডোরে পেলা, তুমি কি করবা? সাথে সাথে কি অ্যাডভাইস দিবা? ম্যাম 36 উইকস তো। জুয়েল, গাড়ি বের করতে হবে তো, বাসায় যাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো তাহলে হসপিটালাইজেশন কথাটা কেন বলতেছো না? আচ্ছা, এই কথাটা কেন এত গুরুত্ব দিচ্ছি বলি। এবার পরীক্ষায় বেশ কয়েকটা স্টুডেন্ট করেছে কি, ওরা না সব বলে যাচ্ছে, হ্যাঁ ম্যাডাম এই পেশেন্টকে ম্যাক্সাল দিব, অ্যান্টিহাইপারটেনসিভ ল্যাবেটা দিব, আলট্রাসোনোগ্রাফি করাবো, সিবিসি, সব বলে যাচ্ছে। ম্যাডাম যখনই প্রশ্ন করছেন এক্সটার্নাল বারবার করছেন, প্রথমেই কি করবা? প্রথমে কি করবা এই কথাটা আর বলতেই পারতেছে না। প্রথমেই কি বলতে হবে? হসপিটালাইজেশন। প্রথমেই তুমি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবা, বলবা ওনার যা অবস্থা যে কোনো সময় খিচুনি হয়ে যাবে বাবা, আপনি এক্ষুনি ভর্তি দেন। পেশেন্ট পার্টি তো বুঝবে না, তুমি জানো, তুমি প্রেডিক্ট করতে পারতেছো যে এত ব্লাড প্রেশারে ওর যে কোনো সময় খিচুনি হয়ে যাবে, কিন্তু পেশেন্ট পার্টি তো আর বুঝবে না। পেশেন্ট পার্টি চিন্তা করবে রোগী তো বসে বসে কথা বলতেছে, এত হুড়াহুড়ি করার কি আছে, এখনই কেন ভর্তি দিতে হবে, ওদের কাছে এটা মনে হবে। বুঝতে পেরেছো? কাজে ফার্স্ট কাজই হবে হচ্ছে তাকে অ্যাডমিশন দেয়া, এই কথাটা বলতে হবে। অ্যাডমিশন দিবা, দেন ওকে তুমি হিট ইউরিন ফর হিট কোয়াগুলেশন করবা, ওর ইউরিন আউটপুট দেখবা। আচ্ছা ওটা পরে আসতেছে, তারপর বলো তো তারপরে কি করবো? আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি, কৃতি ভাটারিয়া, ভাটারাই, কৃতি ভাটারাই, আর ইউ দেয়ার? মাহমুদুল হাসান কামরুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো তো এই পেশেন্টটা কে? তাহলে কি করবা ভর্তির পর? ম্যাম আর্জেন্ট তো হসপিটালাইজেশন করলাম, তারপরে ম্যাম হচ্ছে তার যে স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট দেবো ম্যাম, যে হাইপার টেনশনের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো। তারপরে হচ্ছে ম্যাম ব্লাড প্রেশারটা হচ্ছে ম্যাম মেজার করব। হ্যাঁ হ্যাঁ। তারপর ম্যাম হচ্ছে সিডেটিভ ম্যাম ড্রাগ দেবো। তারপরে হচ্ছে ম্যাম বলো ম্যাম ওই যে ইউরিন ম্যাম হচ্ছে আউটপুটটা কেমন এটা ম্যাম দেখবো ম্যাম। কিন্তু ওই যে আমি একটা কথা বললাম খিচুনি হয়ে যেতে পারে, ওটার জন্য কি করবা? ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে দিবা বলো? ম্যাগনেসিয়াম সালফেট ম্যাম হচ্ছে লোডিং 10 গ্রাম লোডিং। হ্যাঁ 10 গ্রাম লোডিং ডোজ। 10 গ্রাম লোডিং ডোজ কিভাবে দিবা বলো? ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম বলো 10 গ্রাম কিভাবে দেই আমরা? ম্যাম এখানে হচ্ছে 8 মিলিলিটার ম্যাগনেসিয়াম সালফেটটাকে হচ্ছে 12 মিলি 4 গ্রাম
একজন বলো, দুইজন বলছো, কে কে জানি বলছো। 6 ম্যাডাম 10 গ্রাম, তো ওইটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। তো 10 গ্রামের মধ্যে 6 গ্রাম আমরা ইন্টারমাসকুলারলি অল্টার বাটোকে দিয়ে দেই, আর বাকি যে 4 গ্রাম আছে, 4 গ্রাম মানে কি 8 ml, তো তো সেই 8 ml এর সাথে আমরা 12 ml এর একটা সলিউশন যোগ করি আর কি। কি সলিউশন? একটা সলিউশন মানে কি? ম্যাডাম 20 cc সিরিঞ্জ মানে ডিস্টিল ওয়াটার আমরা যোগ করি আর কি ম্যাডাম। ডিস্টিল ওয়াটার যোগ করে 20 cc সিরিঞ্জ দিয়ে আমরা 10 to 15 মিনিট ধরে আমরা দিই আর কি। কোন নরমাল স্যালাইন দিব, কোনটা? ডিস্টিল ওয়াটার, তো ডিস্টিল ওয়াটার জানি ম্যাডাম। আচ্ছা, তারপর এটাকে ম্যাডাম 10 to 15 মিনিট ধরে দিব আর কি, যেহেতু সিভিয়ার বার্নিং সেন্সেশন হয় পেশেন্টের। এই তো। আচ্ছা, যদি মনে করো এটা তো দিলা জি ম্যাক্সালফ অ্যাম্পুল পেলে, আর যদি তোমার কাছে ন্যালিপসিন থাকে, একটা ন্যালিপসিন ইনজেকশনে কতটুকু থাকে? এটা জানি না ম্যাডাম, এটা বলে দেন। আচ্ছা, তাহলে একটা ন্যালিপসিন, তো কেন বলছি সবসময় মনে রাখবা তুমি কখন কোথায় কাজ করছো, কখন কি ওষুধ অ্যাভেলেবেল আছে না আছে, তোমার মানে সব ডোজ, সব রকম ডোজ জানাতে হবে। হ্যাঁ, তুমি যেখানে আছো ওখানে তো ন্যালিপসিনই আছে, ম্যাক্সালভের অ্যাম্পুল নাই। তাহলে ন্যালিপসিনে থাকে একটা ব্যাগে 100 ml ন্যালিপসিন, সেটার মধ্যে থাকে 4 গ্রাম, তাহলে 100 ml থাকে 4 গ্রাম। তাহলে এই ডোজটা একটু লিখে নাও, এবং এই টোটাল ডোজটাই যাবে কিন্তু আইভি, ওখানে আইএম দেওয়ার কোনো বুদ্ধি নাই, ওটা হচ্ছে আইভি প্রিপারেশন। তাহলে ওইটা হবে যেটা, সেটা ফার্স্ট ব্যাগ যেটা 4 গ্রাম, ওইটা তুমি একদম রানিং বলি বা 30 to 40 এরকম ড্রপসে একদম চলে যাবে, তাড়াতাড়ি করে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। পরে কি করবা? এটা ফার্স্ট ব্যাগ চলে গেল 4 গ্রাম, সেকেন্ড ব্যাগে আরো 4 গ্রাম আছে, তাই না? ওইটার যে 50 ml, প্রথম 50 ml যাবে হচ্ছে 50 ml এ কত গ্রাম থাকলো? 2 গ্রাম থাকলো, সেটা যাবে হচ্ছে তোমার 12 to 15 ড্রপসে করে, বা সরি 10 to 12 ড্রপসে করে। তাহলে 10 to 12 ড্রপসে আরো 50 ml গেল। দেন বাকি যে আবার 100 ml দিতে হবে। তোমরা একটু জাস্ট খেয়াল করে দেখো কথাটা আমার, আমি বলেছি 100 ml এ থাকে 4 গ্রাম, তাহলে প্রথম ব্যাগটা 100 ml চলে গেল রানিং, ওইটা রানিং মানে একটু ফার্স্ট চলে গেল, তো ওইখানে তুমি 4 গ্রাম দিয়ে দিয়েছো রোগীকে। পরে আরো 50 ml মানে ওখানে 2 গ্রাম, এই 2 গ্রাম যাচ্ছে 10 to 12 ড্রপস পার মিনিটে, বা আমরা জানি লোডিং ডোজ 10, তাহলে বাকি থাকলো কত বলো? 4 আর 2 তে 6 গেল, বাকি থাকলো কত বলো? আরো 4 থাকলো। তাহলে দেখো আমার সেকেন্ড ব্যাগটার আরো 50 ml প্লাস আমাকে আরো একটা থার্ড নাম্বার ব্যাগ নিতে হবে, যেটার আমি হাফ ইউজ করব, তাই না? পুরাটা আবার দেয়া যাবে না, হাফ ইউজ করব। তাহলে আবার টোটাল লোডিং ডোজ 10 গ্রাম হবে। কিন্তু এই পরের 50 ml যেটা সেকেন্ড টাইম 50 ml যেটা দিব, ওইটা আমি অবশ্যই শুরু করব 6 ড্রপস পার মিনিটে, 6 ড্রপস পার মিনিটে শুরু করে 6 to 8 ড্রপস, আর আগেটা ছিল 10 to 12 ড্রপস। এই ড্রপস গুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কেন এটা বলছি একটু পর। তাহলে এইভাবে দিয়ে আমার পুরো 2.5টা ব্যাগ ন্যালিপসিন গেলে আমার লোডিং ডোজ অফ ন্যালিপসিন শেষ হবে। এই আমি যেটা বুঝালাম, এখানে কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। ম্যাডাম থার্ড ব্যাগের প্রথম 50 মানে থার্ড ব্যাগের মানে প্রথম 50 ml টা কত হয়েছে? 6 to 8 ড্রপসই দিব ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সেকেন্ডের ওই হাফ থেকেই কন্টিনিউ হিসেবে দিবা আর কি। তাহলে তোমার টোটাল চলে গেল 10। হ্যাঁ, আচ্ছা, নাই ন্যালিপসিন নাই, তোমার কাছে আছে কি জি ম্যাক্সালভার অ্যাম্পুল আছে, কি করবা? ওই যে বলে দিল তখন, ওটা আইএম আইভি দুটাই দেয়া যাবে। আমি আইএম দিচ্ছি কতটুকু? 3 গ্রাম 3 গ্রাম করে ইচ বাটকে, আর আইভি 4 গ্রামটা দিচ্ছি ডিস্টিল ওয়াটারে ডাইলুট করে স্লোলি ওভার 15 to 20 মিনিটসে। এখন দেখো কেন এটার ডোজ এত জানা প্রয়োজন। ম্যাক্সালভের, হ্যাঁ বলো, কি বলছো বলো। ম্যাম ন্যালিপসিন আবার একবার রিপিট করতে পারবেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, ন্যালিপসিনের একটা বোতলে থাকে 100 ml ফ্লুইড, 100 ml ফ্লুইডে ম্যাগনেসিয়াম সালফেট কতটুকু থাকে? 4 গ্রাম। তাহলে প্রথম ব্যাগটা আমি একেবারে রানিংই দিয়ে দিব, একদম 40 to 50 ড্রপসে দিয়ে রোগীকে তাড়াতাড়ি করে ওটা দিয়ে আমি একটু আশ্বস্ত হলাম, হ্যাঁ, যে না আল্লাহর রহমতে হয়তো খিচুনি হবে না, বা খিচুনি হলেও আর হবে না, এরকম দিলাম। দেন আমি সেকেন্ড আরেকটা ব্যাগ নিলাম, সেকেন্ড ব্যাগের আমি
10 to 12 ড্রপসে শুরু করলাম, 50 ml পর্যন্ত দিব। 50 ml গেলে কতটুকু গেল? 2 গ্রাম। তারপরে ওখান থেকেই কন্টিনিউ করে 6 ড্রপসে শুরু করব এবং আরেকটা ব্যাগ নিব, থার্ড ব্যাগ, সেটার 50 ml পর্যন্ত। তাহলে তুমি এভাবে হিসাব করো, প্রথমটাই গেল 4 গ্রাম, পরে 50 ml এ গেল 2 গ্রাম, তারপরে এখানে 50 ওখানে 50, মানে 100 ml। 100 ml আমরা জানি 4 গ্রাম থাকে, তাহলে 4 to 4 টোটাল 10 গ্রাম লোডিং ডোজ আমার চলে গেল এই পেশেন্টের। এটা হচ্ছে ন্যালিপসিন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ন্যালিপসিন দেওয়ার আগে what are the prerequisite for giving injection nalipsin or Maxal? বলো তো কেউ একজন। বলো তো একজন। ম্যাম রেসপিরেটরি রেট হচ্ছে মোর দ্যান 60 ব্রেথস পার মিনিট হবে, ইউরিন আউটপুট হচ্ছে মোর দ্যান 30 মিলিলিটার পার আওয়ার হবে, আর হচ্ছে নির্জারটা হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে, নির্জার করা অ্যাঙ্কেল জার। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আর হোয়াট আর দ্য, এটা তো প্রিরিকুইজিট দেখে নিলে, আর হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ ম্যাক্সাল, এটা কে বলতে পারবে? আশিকুল আলম, বলো তো বাবা, আশিকুল আলম। মোহাম্মদ নাইম হোসেন, মাহাতারিমা তাবাসসুম। নাইম কি বলবে? দেখো মাহাতারিমাকে ধরা মাত্র লেফট করলো, দাঁড়াও। আচ্ছা বলো, ডক্টর মোহাম্মদ নাইম হোসেন পারবে? সাবিল সাঞ্জ, নাবিল সাঞ্জ, নাবিল সাঞ্জও বলছে না। দেখো নাহিয়ান রাব্বি। ম্যাম লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স, দেন হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হবে, আর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। ম্যাম যেগুলো হচ্ছে ওই যে আমরা চেক করব ওইগুলোর এগেইনস্টই হচ্ছে কমপ্লিকেশন। হ্যাঁ, ভেরি গুড। কারণ কি বলতো, কি হয়, ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ অফ টক্সিসিটি আর থেরাপিউটিক লেভেল আর টক্সিক লেভেল খুব কাছাকাছি, ঠিক আছে? মানে থেরাপিউটিক লেভেল 4 আর টক্সিক লেভেল 7, 4 to 7, তাহলে দেখো অনেক কাছাকাছি না? এই জন্য আমরা ন্যালিপসিনটা দেওয়ার আগে, ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়ার আগে প্রিরিকুইজিট দেখে নিই, এবং দিচ্ছিও আমরা খুব স্টেপ ওয়াইজ স্লোলি, এবং দেওয়ার পরেও আমরা রোগীকে মনিটর করতে থাকি যে কোনো রকম যেন কোনো সমস্যা হলো কিনা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এমন কিন্তু অনেক সময় পাওয়া যায় যে রোগী আসলে এক্লামশিয়ায় মারা যায়নি, ম্যাক্সালফেট টক্সিসিটিতে মারা গেছে, বুঝছো? এটা খুবই ডেঞ্জারাস, কাজেই এটা খেয়াল রাখতে হবে। এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, একটু চিন্তা করে আমাকে বলো। সেটা হচ্ছে যে তোমাদের এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস খুব ধরে, সেটা হচ্ছে এই পেশেন্টটা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট কি হবে, একটু চিন্তা করো। একটা বলছি আমি 36 উইকস প্রেগনেন্সি, প্যারা 3, মানে মাল্টিগ্রাভিডা, এটা ওর 4 নাম্বার বাচ্চা। হ্যাঁ, এক্লামশিয়া নিয়ে আসলো। আর আরেকটা বলছি প্রাইমি 36 উইকস প্রেগনেন্সি, এক্লামশিয়া নিয়ে আসলো। দুইটা সেম কেস, শুধু একটা প্রাইমি একটা মাল্টি ছিল। একটু চিন্তা করো, 1 মিনিট সময় দিলাম। হ্যালো, হ্যাঁ জি জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা? আমি সকালে খোঁজ দিলাম, তখন বললো যে ভালো আছে। তারপর আমি জি জি জি, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দটা নাই। জি জি, আমি আমি বলে দিচ্ছি ভাইয়া, আমি বলে দিচ্ছি। আমি ওটিতে ছিলাম তো, আমিও কথা বলতে পারিনি, কিন্তু আমি সকালে 8টার দিকে ওই যে ছিল তার সাথে কথা টথা বলে বুঝলাম বাবুটা ভালো আছে। আমি একটু ওনার সাথে কথা বলে আমি জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, না না, ফিডিং এর বদলে ইয়ে দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। কিন্তু আমি এখন যেটা বলবো ভাইয়াকে, যদি মনে করেন আর নাই নিতে হয় কোথায়, তাহলে এটা আরো ভালো না? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কথা বলে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমাকে একটু 10টা মিনিট সময় দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর ইয়েকে পেশেন্টকে কিন্তু খাওয়া দাওয়া দেন, ওই স্যালাইন বন্ধ করতে বলছি, চা দেন, রুটি দেন, সবজি দেন। কত যে ইয়েতে থাকি আল্লাহ, বাচ্চাটা খারাপ ছিল তো টেনশন করছে। কি কি হচ্ছে? হ্যাঁ শোন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, কোথায় তোমরা? ইয়েস ম্যাম। জি ম্যাম, আমরা আছি। আচ্ছা, এখন আনসার করো নাইমুর দুর্জয়। বলো, প্রাইমি 36 উইকস প্রেগন্যান্সি এক্লাম্পসিয়া কিভাবে ম্যানেজ করবা বাবা? বলো। নাইমুর ডাই। আচ্ছা, নামেশ সিং, নামেশ সিং, নেহা ইনার, নেহা। আচ্ছা, নিখিল, নিখিল নিখিল মাহারজান, আর ইউ দেয়ার? নিখিল, নিখিল। আচ্ছা আমি খবর করব তো, আমি শুধু ডাকছি নামগুলো। নির্জানা আক্তার সুইটি। Yes, ma'am. সুইটি বলো তো বাবা, প্রাইমি 36 weeks pregnancy eclampsia, how you going to manage her? Ma'am, obstetric management যদি হয় ma'am, termination of the pregnancy with cesarean section করব। মানে কেন সিজারে যেতে যাচ্ছ বলো আমাকে, একটু জাস্টিফাই করে দাও, বলে দাও। প্রাইমি যেতে হতে পারে, কিন্তু কেন একটু তাও বলো। প্রাইমি দেখেই যাচ্ছ, তুমি কি একটু পিভি করতে চাও, পারভাজেন এক্সামিনেশন করতে চাও না? ম্যাম অস্টা দেখবো ম্যাম। শুধু অস কেন, আমরা পারভাজেনাল এক্সামিনেশন করলে কি দেখি, আমরা কি বলি সেটাকে, একটা নাম আছে সুন্দর, বিশপ, বিশপ স্কোর। বিশপ স্কোর। হ্যাঁ, তাহলে এমনও তো হতে পারে একটা পেশেন্ট যখন সরি কিছু বলছো? বিশপ স্কোরিং করব, স্কোরিং এর লেভেলটা যদি 6 to 8 থাকে, মানে আমার পেশেন্টের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমি ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি, কিন্তু যদি দেখা যায় না স্কোরিং খারাপ তাহলে আমি সি সেকশনের দিকে যাব। হ্যাঁ, তার মানে এন্টিপার্টাম এক্লাম্পসিয়া হয়ে গেলে অবশ্যই 6 আওয়ার্স এর মধ্যে যেন ডেলিভারিটা আমরা করতে পারি। এখন তুমি একটা পেশেন্ট যখন এক্লাম্পসিয়া হয়, সেটা প্রাইমি হোক মাল্টি হোক, তুমি আগে একটু পিভি করে দেখবা। এমনও তো হতে পারে তুমি পিভি করে দেখছো 8 সেন্টিমিটার হয়ে গেছে। 8 সেন্টিমিটার হলে তুমি তো একটা ক্যালকুলেট করতে পারবা। আমরা জানি প্রাইমির ক্ষেত্রে পার আওয়ারে 1 সেন্টিমিটার করে বাড়ে, তাই না, ডাইলেটেশন হয়। আর সেকেন্ড স্টেজ কতক্ষণ, মানে ফুল ডাইলেটেশন থেকে ডেলিভারি হচ্ছে 2 আওয়ার্স। তাহলে তোমার একটা হিসাব হয়ে গেল, না এটা তার মানে 4 ঘন্টার মধ্যে হয়তো ডেলিভারিটা হয়ে যাবে। তাহলে ইউ ক্যান কি করতে পারো, ওকে নর্মাল ডেলিভারিতে অ্যালাউ করতে পারো। কিন্তু তুমি পিভি করে দেখলা শি ইজ নট ইন লেবার, হার বিশপ স্কোর ইজ ভেরি লো। হ্যাঁ, তাহলে ওই পেশেন্টকে কি তুমি আর ইয়ে করবা, বসে থাকবা না? ওর তো ওকে কিছু করতে গেলে দেখা যাবে আবার একটা এক্লাম্পসিয়া খিচুনি হয়ে যাবে। তাহলে ওই পেশেন্টের ক্ষেত্রে আমি সি সেকশনে যাব। প্রীতি নিউপেন, প্রীতি, প্রীতি নিউপেন নাই। প্রাইমি আর মাল্টির ব্যাপারটা বুঝলাম না। ও আমি আসতেছি তো, প্রাইমির তো আনসার বললাম, এখন মাল্টির আনসার কে বলবে? পূজা ভৌমিক, পূজা ভৌমিক, রাফিজা সুলতানা ইলা,
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন তুমি আমাদেরকে ম্যানেজ করে বলো যে পেশেন্টটা যদি মাল্টি হয়, ফোর্থ গ্র্যাভিডা, আগে সবগুলো নরমাল হয়েছে, 3টা বাচ্চা, 36 উইকসে আসছে এক্লামশিয়া নিয়ে, কি করবা? ম্যাম আমরা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি করার ট্রাই করব। হ্যাঁ, সেটার জন্য কি করবা প্রথমে তাহলে? ম্যাম সেম বিশপস স্কোর করব। ম্যাম যদি হচ্ছে পেশেন্টের মানে কন্ডিশন হচ্ছে ফেভারেবল থাকে তাহলে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি করব 6 to 8 আওয়ার্স এর ভিতরে। আর যদি হচ্ছে পেশেন্টের কন্ডিশন খারাপ থাকে তাহলে হচ্ছে ম্যাম সিজারিয়ান সেকশন করব। এক হচ্ছে কন্ডিশন খারাপ, আর আরেকটা জিনিস কি এই রোগীর হওয়ার চান্স আছে মাল্টি ক্ষেত্রে, যেটার জন্য আমরা সিজার করি? আগে এগুলো নরমাল, তারপরও মাল্টি কেসে ওই সমস্যাটার জন্য আমরা সিজার করি, সেটাকে কি বলে? ম্যাল প্রেজেন্টেশন। ভেরি গুড, ভেরি গুড। কারণ কি হয়, মাল্টি কেসে সাধারণত অনেক সময় ম্যাল প্রেজেন্টেশন হয়, বাচ্চাটা অবলিক হয়ে থাকে, হ্যাঁ, ডিসেন্ড করতে চায় না, এই কিছু জিনিস আছে, তাহলে ওগুলো আমাদেরকে সব কনসিডার করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো রোকেয়া মমো। রোকেয়া মমো, আচ্ছা SM সাজ্জাদ হোসেন, সাইমা আলম। জি ম্যাম SM সাজ্জাদ হোসেন। ওকে সাজ্জাদ, তুই কি বাজার করতে গেছিলিস? ম্যাম আমি অনলাইনে শপিং করছিলিস? ও বাবা, ওয়াশরুমে গেছিল। আচ্ছা ঠিক আছে, মাফ করা গেল। শোনো, তুমি এখন আমাকে তাহলে বলো, এই পেশেন্টের তুমি সিজার করতে চাচ্ছ, 36 উইকস এক্লামশিয়া, তোমাকে তাহলে কি কি জিনিস খেয়াল করতে হবে? এক্লামশিয়ার পেশেন্টের হোয়াট আর দ্য কি ব্লাডে কি কি প্রবলেম থাকতে পারে, যেটার জন্য আমরা একটা এক্সট্রা প্রিকশন নিয়ে রাখি? কি কি থাকতে পারে বলো? ব্লাডে হিমোগ্লোবিন কি থাকতে পারে, প্লাটলেট কাউন্ট কি কেমন থাকতে পারে বলো? ম্যাম এক্লামশিয়াতে কি হয়, ওর কি হয়? তাহলে কি হতে পারে ওই পেশেন্টের? ম্যাম হচ্ছে হিমোগ্লোবিনটা ম্যাম রিডিউস করবে। হিমোগ্লোবিন কম থাকতে পারে, তারপর প্লাটলেট কাউন্ট কেমন থাকতে পারে? প্লাটলেট কাউন্ট ম্যাম রিডিউস করতে পারে ম্যাম। কম থাকতে পারে। আচ্ছা, তাহলে এরপরে কাকে জিজ্ঞেস করতে আছে? সাইমা আলম। জি ম্যাম। সাইমা, আমাদেরকে কি একটু হেল্প সিনড্রোমটা কি বলতে পারবে? হেল্প সিনড্রোম ম্যাম। বলো। ম্যাম এটা একটা it is a rare complication of pregnancy as হচ্ছে কি ম্যাম ফলোইং ক্রাইটেরিয়া থাকবে, যে হেমোলাইসিস, এলিভেটেড হচ্ছে লিভার এনজাইম আর লো প্লাটলেট কাউন্ট থাকবে পেশেন্টের। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই কয়টা থাকলে আমরা বলবো যে হেল্প সিনড্রোম। তুমি বুঝবা কি করে? বাইরে থেকে বোঝার উপায় আছে এই রোগীটা হেল্প সিনড্রোমের রোগী? তুমি যখন ক্যাথেটার করবা পেশেন্টের, কিছু দেখে বুঝতে পারবা? ইউরিনের কালারটা কেমন আসবে? কি বলি আমরা? রক্তমাখা ইউরিনের নাম কি? কি বলি আমরা? রক্তমাখা ইউরিন হিমাচুরিয়া। তুমি ভয় পেয়ে যাবা, তুমি যখন ক্যাথেটার করবা দেখবা লাল ব্লাডের মতো একেবারে ওর ইউরিন আসতেছে, একেবারে ভয় পাওয়া যায়। আবার লালও না হতে পারে, একদম কালো আসতে পারে। তার মানে কি, ওগুলো ব্লাড গুলো অনেকক্ষণ ধরে জমে ছিল ব্লাডারে, কালো আসতেছে একদম ইউরিনের ব্যাগ দিয়ে। তার মানে কি, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। তার মানে তার কি ডেভেলপ করে গেছে, এটাকে কি বলি? ডিআইসি বলি? জি ম্যাম। আচ্ছা, সংস্কৃতি বড়াল। সংস্কৃতি সৌরভ শ্রেষ্ঠা, সাফায়েত শুভ। দেখ, এগুলো সব আমাকে অনলাইনে দেখায় ঘুমাই গেছে। শহীদুল সাফায়েত আছো? হ্যাঁ, বলো তো বাবা, ডিআইসি কি জিনিস? হোয়াট ইজ ডিআইসি? ম্যাম ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন ম্যাম। ওকে, কি হয় এটাতে? ম্যাম এখানে ব্লাড ভেসেলের মধ্যে ম্যাম ব্লাডগুলো ক্লট হয়ে থাকে ম্যাম। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন কথাটা কি এভাবে বলি আমরা, নাকি ব্লাডে আমাদের কি হয়, কোয়াগুলেশন মেকানিজমটা কাজ করে না, তাই না? ডিসফাংশন হয়ে যায়। তাহলে কি হবে? ব্লাডটা ক্লট হবে না,
ক্লট হবে না। এবং মাঝে মানে কনজাম্পশন কোনো জায়গায় ব্লাড ক্লট হয়ে হয়ে সেগুলো থ্রম্বাস ফর্ম করে সেটা বিভিন্ন বড় বড় ভেসেলকে ব্লক করে দিতে পারে, তাই না? ব্লক করলে কি হবে? এরপর দেখি ব্লক করলে কি হবে। শহীদুল আমিন চৌধুরী, শারমিন আক্তার, সাজ্জাদুর শামীম। জি ম্যাম। শামীম, বলো তো হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ এক্লামশিয়া? ম্যাম এক্লামশিয়ার কমপ্লিকেশনস একদম মাথা থেকে শুরু করো পা পর্যন্ত। মাথায় কি হবে? ম্যাম মাথা থেকে বলবো নাকি ম্যাম হচ্ছে পালমোনারি কমপ্লিকেশনস? না কেন, তুই মাথা থেকে বলবি। সেরেব্রাল ইডিমা হবে। জি ম্যাম, মাথায় হচ্ছে ম্যাম ইডিমা, সেরেব্রাল ইডিমা হবে। হ্যাঁ, হেমোরেজ হবে। ভেরি গুড, নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি হবে। ভেরি গুড। তারপর হচ্ছে ম্যাম মানে ভিশনে হচ্ছে ম্যাম প্রবলেম হবে, মানে ব্লারিং অফ ভিশন হবে। ইভেন রেটিনাল, শোনো আমার একটা পেশেন্টের গল্প বলি, একটা না কয়েকটা এরকম পেয়েছি। বাচ্চা হওয়ার পর এত বেশি প্রেসার, পরে 2-3 মাস ধরে চোখেই দেখতে পারতো না, জানো? এই রেটিনাল যে ইডিমা হয়ে যায় হাইপারটেনশনে প্রেগন্যান্সিতে, এটা ফিরে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, খুব ডেঞ্জারাস জিনিস। তারপর রেটিনাল ডিটাচমেন্ট, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হবে। হ্যাঁ, লাংসে হচ্ছে পালমোনারি কমপ্লিকেশন, পালমোনারি ইডিমা হবে, নিউমোনিয়া হবে। কেন নিউমোনিয়া হয় বলো তো, এটা জিজ্ঞেস করি আমরা খুব। কেন নিউমোনিয়া হতে পারে? রোগী কি হয় বলো তো? রোগী যখন খিঁচুনি হয় তখন কি হয় রোগীর? অ্যাসপিরেশন। হ্যাঁ, অ্যাসপিরেশন নিউমোনিয়া। ওর স্টমাকে সব কন্টেন্ট লাংসে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর বলো শিখর শ্রেষ্ঠা, আছো? ওয়ালাইকুম সালাম। বলো তো বাবা, লিভার কি হয় লিভারে? লিভারে ম্যাম হেমাটোমা হইতে পারে, আর লিভার নেক্রোসিস, হেপাটিক নেক্রোসিস হইতে পারে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো তোমার লিভার ইনজুরি হয়ে, নেক্রোসিস হয়ে লিভার এনজাইম বেড়ে যেতে পারে, লিভার ফেলিওর হয়ে যেতে পারে, তাই না? শিমু আক্তার, ওয়ালাইকুম সালাম। বলো তো মা, তুমি আমাকে কিডনিতে কি হতে পারে? ম্যাম কিডনিতে হচ্ছে রেনাল ফেলিওর হতে পারে। তারপরে এটা একটা নাম আছে, বলো কি নাম? নামটা কি? অ্যাকিউট এটিএন বলি, তাই না? অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, এটা থেকে অলিগিউরিয়া, অ্যানিউরিয়া এন্ড রেনাল ফেলিওর, এভাবে স্টেপ বাই। হ্যাঁ, আচ্ছা, সিরজানা খাতকা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো তো বাবা, তুমি বলো আমাকে, এই পেশেন্টের ডেলিভারির পর কি হতে পারে? ম্যাম পোস্টমার্টাম হেমোরেজ হতে পারে ম্যাম। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। শ্রাবণ সরকার নাই। তালুকদার সিয়াম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই পেশেন্টের কি পোস্টপার্টাম এক্লামশিয়া হতে পারে? জি ম্যাম, হতে পারে। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা। তুমি যতই অ্যান্টিপার্টাম ওষুধপত্র দিয়ে ঠিক রাখছো, কিন্তু পোস্টপার্টাম এক্লামশিয়া হতে পারে। তানভীর হোসেন, নাই। তানজিন আশা, ওয়াসি ওসমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো তো এই পেশেন্টের বাচ্চার কি কি সমস্যা হতে পারে? ম্যাম বাচ্চার আইইউজিআর হতে পারে, ফিটাল ডেথ হয়ে যেতে পারে। ভেরি গুড। ইন্ট্রাইউটেরাইন ডেথ হতে পারে। বাচ্চার কি হতে পারে? অ্যাসফিক্সিয়া হতে পারে না? অ্যাসফিক্সিয়া হতে পারে। হ্যাঁ, মা তো অনেকক্ষণ খারাপ অবস্থা ছিল, অ্যাসফিক্সিয়া হতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তুমি, যে আমরা মোটামুটি এই যা যা বললাম না, ট্রাস্ট মি, এই প্রশ্নগুলোই তোমাদের বেড কেসে ধরা হয়, বোর্ড ভাইভায় ধরা হয়, এবং এখান থেকে তুমি অস্পিতেও পাবা। সিনারিওতে এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকে। তাহলে আজকে যা যা পড়াইছি, যদি কাইন্ডলি তোমরা একটু, আরেকটা জিনিস বলি, এবার তো পরীক্ষা নিলাম, কথা মুখ থেকে বের হয় না। হ্যাঁ, মানে এবার আল্লাহর রহমত যে দুইজন এক্সটার্নালি আমার খুব প্রিয়, খুব কাছের মানুষ ছিল,
আমাকে বকা দেয়নি শুধু, হ্যাঁ যিনি প্রফেসর ডক্টর শাইকা শহীদ যিনি আপা হচ্ছে আমার রেজিস্ট্রার ছিল, হ্যাঁ আপা আমাকে বলে কি এই তোর স্টুডেন্ট পরীক্ষা দেয় না তুই পরীক্ষা দিস। আমি হাসি, তারপর আবার ওদেরকে প্রশ্ন ধরলে পারে না, আমি বলতে থাকি, একটু পর আমার দিকে তাকায় বলে কি গুড, ভেরি গুড। বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা, এরকম করো না। এমনও হইতে পারে যে পরের বার যিনি আসলো তোমাদের সময় তার সামনে কোনো কথাই বলতে পারি না, তাই না? হতে পারে না? ডোন্ট ডু দ্যাট। একটু পড়ো, আর তোমরা না বলার প্র্যাকটিসটা করো। তোমাদের মধ্যে অনেকে আমি দেখছি যে বলতে পারো না ওখানে, ওই টাইমে মানে বলার প্র্যাকটিস না থাকলে কিন্তু বলা যায় না। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ায় করো, দুইজন মিলে করো, বারবার বলার চেষ্টা করো, বললে দেখবে অনেক ভালো ইয়ে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। মোটামুটি এই জিনিসগুলোই আসবে ইয়ে থেকে, সেগুলো একটু পড়ো ভালো করে। হ্যাঁ ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর ইয়ে আসো, হ্যাঁ